আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, অর্থনীতি অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমি নাজনীন সুলতানা সুমা, প্রভাষক, অর্থনীতি বিভাগ। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব অর্থনীতির প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় ভোক্তা ও উৎপাদকের আচরণ। এই অধ্যায়ের আগে আমি আরও দুটো ক্লাস নিয়েছি। সেই ক্লাসে আমরা কিভাবে মোট উপযোগ রেখা অঙ্কন, কিভাবে প্রান্তিক উপযোগ রেখা অঙ্কন এবং সংজ্ঞাগুলো আমরা শিখেছি। আজকে আমরা জানব ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটি কি এবং সেটা কিভাবে আমরা চিত্র অঙ্কন করব এবং চিত্রের ভেদটা আমরা কিভাবে দিব। ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি হচ্ছে একটি দ্রব্য ক্রমাগত ভোগ করতে থাকলে তার প্রান্তিক উপযোগ আস্তে আস্তে কমতে থাকে। প্রান্তিক উপযোগ কমে যাওয়ার প্রবণতাকে বলা হয় ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। অর্থাৎ আমরা যদি কোনো একটা দ্রব্য পরপর ভোগ করতে থাকি, অর্থাৎ ক্রমাগত একই সাথে পরপর যদি আমরা ভোগ করতে থাকি, তার প্রান্তিক উপযোগ আস্তে আস্তে কমে যায়। আর সেই প্রান্তিক উপযোগ কমে যাওয়ার প্রবণতাকেই বলা হয় ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। সাপোজ আমরা ধরি যে আমি যদি খুব ক্ষুধার্ত থাকি, আমার সামনে যদি এক প্লেট বিরিয়ানি দেওয়া হয়, তাহলে আমি সেটা খুব তৃপ্তি সহকারে খেতে পারবো। পরে যদি আমাকে আরেক প্লেট দেওয়া হয়, তখন আমার খাওয়াতে একটু কষ্ট হবে, অর্থাৎ আমি একটু অতৃপ্তি নিয়ে খাবো। তারপর যদি আমাকে আরেক প্লেট দেওয়া হয়, সেটা নেওয়া আমার পক্ষে সম্ভব না, কারণ আমার সেই পরিমাণ ক্ষুধা আমার নাই। যদি আমি সেটা নেই তাহলে আমার বমিও হয়ে যেতে পারে। অর্থাৎ আমরা একটি দ্রব্য যদি ক্রমাগত ভোগ করতে থাকে, তার প্রান্তিক উপযোগ আস্তে আস্তে কমতে থাকে। এই প্রান্তিক উপযোগ কমে যাওয়ার প্রবণতাকেই বলা হয় ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। আমরা যদি আরেকটা উদাহরণের মাধ্যমে বলি যে আমরা যে কোনো নতুন জিনিসের প্রতি আমাদের আকর্ষণ বেশি থাকে। সাপোজ মনে করো যে আমরা যদি একটা নতুন ড্রেস পরি, তার প্রতি স্যাটিসফ্যাকশন বেশি কাজ করে। প্রথম দিন যখন আমি পরে বের হব, মনটাই আমার ভালো থাকবে, অর্থাৎ আমি আজকে আমার সেই নতুন পাঞ্জাবিটা পরে বের হয়েছি বা আমার নতুন ড্রেসটা পরে বের হয়েছি। সেই জিনিসটা যখন পুনরায় আমরা পরের দিন পরবো, তখন তারপর তার ভালো লাগাটা বা স্যাটিসফ্যাকশনটা একটু কম কাজ করবে। এভাবে আস্তে আস্তে আমি যত সেই দ্রব্যটা বেশি ভোগ করবো, তার প্রতি আমার অনীহা চলে আসবে, অর্থাৎ আস্তে আস্তে আমার সেই প্রান্তিক উপযোগটা কমে যাবে। এটাই হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। এখন আমরা দেখব যে বোর্ড কোয়েশ্চেনে কিভাবে আসে এবং সেটার আনসার আমাদের কিভাবে করতে হয়। এখানে আমি একটা বোর্ড কোয়েশ্চেন দিয়েছি যে এখানে দ্রব্যভোগের একক দেওয়া আছে, প্রান্তিক উপযোগ দেওয়া আছে। আমরা আগে প্রান্তিক উপযোগের যে চিত্র অঙ্কন করেছিলাম, আমরা এখানে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগের চিত্রটা একইভাবে অঙ্কন করব এবং বর্ণনাটাও আমাদের একইভাবে হবে। শুধু লাস্টে আমরা দুটা লাইন বা তিনটা লাইন আমরা বাড়িয়ে সেটা বুঝাই দিব যে এটা ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। অর্থাৎ প্রান্তিক মান থেকেই সবসময় ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটা আমরা পাই। যদি প্রান্তিক উপযোগের মান আস্তে আস্তে কমে যায়, তাহলেই সেটা ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। এখানে কোয়েশ্চেনে বলা হয়েছে উদ্দীপকে অর্থনীতির কোন বিধিটি কার্যকর হয়েছে চিত্রের সাহায্যে ব্যাখ্যা করো। তো আমরা দেওয়া আছে দিয়ে চিত্রটা উঠাবো, তারপর আমরা বলবো যে উদ্দীপকে অর্থনীতির ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটি কার্যকর হয়েছে নিম্নে চিত্রের সাহায্যে ব্যাখ্যা করা হলো। তারপরে আমরা চিত্রটা অঙ্কন করব। চিত্র অঙ্কন করার যে নিয়ম, আমরা আগে যেভাবে চিত্র অঙ্কন করেছি ঠিক একইভাবে আমরা চিত্র অঙ্কন করব। এখানে কি দেওয়া আছে? দ্রব্যভোগের একক দেওয়া আছে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম, অর্থাৎ 7টা দ্রব্যভোগের 7টা একক দেওয়া আছে এবং এখানে প্রান্তিক উপযোগ দেওয়া আছে 10, 8, 6, 4, 2, 0 এবং -2। এখন আমাকে এই মান থেকে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির চিত্রটা অঙ্কন করতে হবে। অর্থাৎ এই কোয়েশ্চেন থেকে যদি শুধু আমার আসতো প্রান্তিক উপযোগ রেখা অঙ্কন করো, তাহলেও আমি যে চিত্রটা অঙ্কন করতাম এই ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিতে আমরা একই চিত্র অঙ্কন করব। আমাদেরকে আমি সবসময় তোমাদের বলি যা অঙ্কন করতে বলে তা সবসময় লম্বকে হয়। আমরা প্রান্তিক উপযোগের মানটা লম্বকে বসাবো এবং দ্রব্যভোগের এককটা আমরা ভূমিয়ককে বসাবো। তো এখানে আমরা দেখো দ্রব্যভোগের একক কয়টা আছে, এখানে 7টা আছে। আমরা
প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, আমরা এখানে সপ্তম অর্থাৎ 7টা ভুগের একক আমরা বসালাম। তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম। তারপরে আমরা দেখব প্রান্তিক উপযোগের যে মান দেওয়া আছে সেটা সর্বোচ্চ মান কত। আমরা সব সময় যে কোনো চিত্র অঙ্কন করার সময় আমরা সর্বোচ্চ মানটা দেখি, কারণ সর্বোচ্চ মানের উপর ভিত্তি করেই আমাকে ডিসাইড করতে হবে যে আমি কতটুকু গ্যাপ করে মান নিতে পারবো। এখানে যেহেতু 10 আছে আমরা 2 করে নিব। 2, 4, 6, 8, 10, অর্থাৎ এখানে 2, 4, 6, 8, 10। তারপরে আমাদের একটা মাইনাস মান দেওয়া আছে -2। আমরা মাইনাস মানটা সবসময় নিচে হয়, তাই আমরা এখানে -2 অর্থাৎ গুণিয়কের নিচে হবে -2, আমরা এখানে -2 বসাই দিব। তারপরে এখন প্রথম একক দ্রব্যভোগের ফলে প্রান্তিক উপযোগ হবে 10, অর্থাৎ প্রথম এককে 10, এটাকে আমি নাম দিলাম এ বিন্দু। দ্বিতীয় একক দ্রব্যভোগের ফলে প্রান্তিক উপযোগ হচ্ছে 8, এটাকে দিলাম আমরা বি বিন্দু। তৃতীয় একক দ্রব্যভোগের ফলে প্রান্তিক উপযোগ হচ্ছে 6, এটাকে দিলাম আমরা সি বিন্দু। চতুর্থ একক দ্রব্যভোগের ফলে প্রান্তিক উপযোগ হচ্ছে আমার 4, এটাকে দিলাম আমি ডি বিন্দু। তারপর হচ্ছে পঞ্চম একক দ্রব্যভোগের ফলে আমার প্রান্তিক উপযোগ 2, এটাকে দিলাম ই বিন্দু। তারপর বলা হয়েছে ষষ্ঠ একক দ্রব্যভোগের ফলে প্রান্তিক উপযোগ 0, অর্থাৎ এই মানটা হচ্ছে ভূমি অক্ষের সমান্তরাল, এটাকে বসাইলাম আমরা এফ। তারপর বলা হয়েছে সপ্তম একক দ্রব্যভোগের ফলে প্রান্তিক উপযোগ হচ্ছে -2। যেহেতু আমি এখানে মাইনাস মানটার দিকে নিব, এটা একটু নিচে বসাতে পারি। তো এখানে আমি নিচে মানটা দিয়ে দিলাম। এটা হচ্ছে সপ্তম একক দ্রব্য, তখন ই এফ জি হবে। তো আমরা এখানে ভোগের এককটা একটু নিচে লিখে ফেলবো। ভোগের একক বা দ্রব্যভোগের একক যেটা থাকবে আমরা সেটাই লিখব। এখন আমরা এই এ, বি, সি, ডি, ই এবং এফ ও জি বিন্দু যোগ করে যে রেখা পাওয়া যায়, সেটি হচ্ছে মার্জিনাল ইউটিলিটি বা প্রান্তিক উপযোগ রেখা, যেটাকে বলা হয় ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। অর্থাৎ আমরা এখানে এই চিত্রের বর্ণনা, আমরা চিত্র অঙ্কন করে ফেলেছি। আমরা এর আগেও অনেক চিত্র অঙ্কন করেছি। এখন এই চিত্রের বর্ণনাটা আমরা কিভাবে দিব, আমরা আগে যেভাবে চিত্রের বর্ণনাটা দিয়েছি ঠিক একইভাবে দিব। যে উপরের চিত্রে ভূমি অক্ষে অর্থাৎ ও এক্স ভূমি অক্ষে ভোগের একক এবং ও ওয়াই লম্ব অক্ষে প্রান্তিক উপযোগ দেখানো হয়েছে। প্রথম একক দ্রব্যভোগের ফলে প্রান্তিক উপযোগ 10, যা এ বিন্দু দ্বারা নির্দেশ করা হয়েছে। অনুরূপভাবে এখানে একাধিক ভোগের একক আছে। আমি যদি আলাদা আলাদাভাবে প্রত্যেকটা বর্ণনা করি তাহলে আমার বর্ণনাটা অনেক বড় হয়ে যাবে। আমার যে টাইম আছে 3 মাস বা 4 মাসের কোয়েশ্চেনের জন্য, সেটা আমার সেই টাইমের মধ্যে আমি লিখতে পারবো না। সেই কারণে আমরা বলবো প্রথমটার বর্ণনা দেওয়ার পরে আমরা পরেরটা থেকে বলবো অনুরূপভাবে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম একক দ্রব্যভোগের ফলে প্রান্তিক উপযোগ যথাক্রমে 8, 6, 4, 2, 0 ও -2 হয়, যা বি, সি, ডি, ই, এফ ও জি বিন্দু দ্বারা দেখানো হয়েছে। এখন এ, বি, সি, ডি, ই, এফ, জি বিন্দু যোগ করে ক্রমহ্রাসমান যে রেখা পাওয়া যায় সেটি হচ্ছে প্রান্তিক উপযোগ রেখা। এই চিত্রে দেখা যাচ্ছে যে ভোগের একক যতই বাড়ছে প্রান্তিক উপযোগ কমে যাচ্ছে এবং একসময় তা ঋণাত্মক হয়ে যাচ্ছে, যা ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগকে নির্দেশ করে। অর্থাৎ আমরা প্রান্তিক উপযোগের চিত্রের যে বিশ্লেষণটা দিব ঠিক একই বিশ্লেষণ আমরা এখানে দেব, শুধু লাস্টে আমি এটা লিখব যে উপরের চিত্রে আমরা দেখতে পাচ্ছি ভোগের একক যতই বাড়ছে
প্রান্তিক উপযোগ আস্তে আস্তে কমে যাচ্ছে এবং একসময় তা ঋণাত্মক হয়ে যাচ্ছে, যা ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিকে নির্দেশ করে। এটাই হচ্ছে আমার ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির বর্ণনা। অর্থাৎ আমরা ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি কীভাবে চিত্র থেকে অঙ্কন করে সেটার বর্ণনা দিব। আমি বারবার একই কথা তোমাদের বলি, চিত্রের বর্ণনা খুবই ইজি জিনিস, আমরা যেভাবেই অঙ্কন করব সেভাবেই আমরা চিত্রের বর্ণনা দিব। আচ্ছা, এখন আমরা যে কোয়েশ্চেনটা দেখবো, এতক্ষণ আমরা পড়েছি ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির চিত্র আমরা কিভাবে অঙ্কন করব, সেটা কিভাবে বর্ণনা করব। এখন আমরা এখানে যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে গ নম্বরে অনেক সময় আসে যে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির ব্যতিক্রম। প্রত্যেক বিধিরই একটি ব্যতিক্রম থাকে, তো এখানে প্রশ্ন হয়েছে যে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির ব্যতিক্রম কি বা কি কি ব্যতিক্রম আছে। এবং আরেকটা কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনটাই অন্যভাবে আসতে পারে যে কোন কোন ক্ষেত্রে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটি কার্যকর হয় না। অর্থাৎ আমরা যে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিতে বলা হয়েছে যে একটি দ্রব্য যদি আমরা ক্রমাগত ভোগ করতে থাকি তার প্রান্তিক উপযোগ আস্তে আস্তে কমতে থাকে, প্রান্তিক উপযোগ কমে যাওয়ার প্রবণতাকে বলা হয় ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। তো এই জিনিসটা কোন সময় কার্যকর হবে না বা এই বিধির ব্যতিক্রম কি আছে, এখানে আমি সেগুলো লিখেছি। প্রথমে হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির অনেক ব্যতিক্রম আছে, আমি সেখান থেকে 5টি গুরুত্বপূর্ণ ব্যতিক্রম বা যখন ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটি কার্যকর হবে না সেটা লিখেছি। প্রথমে হচ্ছে দ্রব্যের এককের পরিমাণ, অর্থাৎ আমি যে দ্রব্যটা ভোগ করব সেই দ্রব্যের এককের পরিমাণটা যদি পর্যাপ্ত না হয়, অর্থাৎ আমার ভোগের জন্য আমার যতটুকু প্রয়োজন তার থেকে যদি সেই দ্রব্যটা কম থাকে তাহলে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটি কার্যকর হবে না। অর্থাৎ আমি যদি একজন পিপাসু ব্যক্তি হই, অর্থাৎ আমার অনেক তৃষ্ণা পেয়েছে, আমাকে যদি এক চামচ করে পানি দেওয়া হয় তাহলে সেই দ্রব্যের প্রতি আমার অনীহা না কমে বরং আরও আগ্রহ বেড়ে যাবে। অর্থাৎ দ্রব্যের একক যদি পর্যাপ্ত না হয় সেই ক্ষেত্রে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটি কার্যকর হবে না। তারপরে আছে সময়ের ব্যবধান। ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির ক্ষেত্রে সময়ের ব্যবধান একটি ব্যাপক বিষয়। সেখানে দেখা যাচ্ছে আমরা বলছি যে একটি দ্রব্য ক্রমাগত মানে পরপর, এখন যদি আমি সেই দ্রব্য একটু গ্যাপ দিয়ে আমি ভোগ করি তাহলে এই বিধিটি কার্যকর হবে না। সাপোজ মনে করো আমি যদি পরপর 3 প্লেট বিরিয়ানি খাই তাহলে আমার সেই বিরিয়ানির প্রতি অনীহা চলে আসবে, অর্থাৎ আমার প্রান্তিক উপযোগ মাইনাস হয়ে যাবে বা প্রান্তিক উপযোগ কমে যাবে। কিন্তু আমাকে যদি সকালে 1 প্লেট বিরিয়ানি দেওয়া হয়, দুপুরে 1 প্লেট দেওয়া হয়, রাতে 1 প্লেট দেওয়া হয়, সেক্ষেত্রে এই দ্রব্যের প্রতি আমার অনীহা না বেড়ে বরং আগ্রহ বাড়বে। অর্থাৎ আমি পরপর এটা নিলে আমার যেরকম অনীহা আসতো, আমি যদি সেটা একটা সময় ব্যবধানে আমি সেটা ভোগ করি তাহলে সেটা আমার ভালোই লাগবে। তারপরে আছে শখের দ্রব্য। শখের দ্রব্যের ক্ষেত্রে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি কার্যকর করে না। যেমন ধরো আমরা ছোটোবেলায় শখ করে অনেক বিভিন্ন দেশের ডাক টিকিট আমরা কালেকশন করতাম, তারপর কয়েন কালেকশন করতাম। সেই ক্ষেত্রে দেখা যেত আমরা সবসময় প্রতিযোগিতা করতাম, কম্পিটিশন করতাম যে আমার বন্ধুর কাছে কতটুকু আছে আর আমার কাছে কতটুকু আছে। তো সেই বিষয়গুলোর ক্ষেত্রে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি কার্যকর হবে না এই কারণেই, অর্থাৎ আমার কাছে যত বেশি আছে আমি চাইবো সেই দ্রব্যটা যাতে আরও আমি কালেকশন করতে পারি। তো শখের দ্রব্যের ক্ষেত্রে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটি কার্যকর হয় না। তারপরে এখানে দেওয়া আছে নেশার ক্ষেত্রে। যারা নেশা করে অর্থাৎ যারা নেশা জাতীয় দ্রব্য ভোগ করে তাদের কাছে ক্রমহ্রাসমান অর্থাৎ তাদের ক্ষেত্রে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটি কার্যকর হবে না। এই কারণেই একজন নেশাগ্রস্ত ব্যক্তি সে আজকে যে পরিমাণ নেশা করবে পরের দিন তার এর থেকে বেশি করতে হবে। যখন সে আস্তে আস্তে সেই নেশার পরিমাণটা বাড়াই ফেলবে একসময় তার সেটা কোনোভাবেই কমাতে পারবে না, সেটা তত বেশি নিতে থাকবে। অর্থাৎ নেশা জাতীয় দ্রব্যের ক্ষেত্রে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটি কার্যকর হয় না। তারপরে এখানে দেয়া আছে আয় বৃদ্ধি।
কোনো ব্যক্তির যদি আয় বৃদ্ধি পেয়ে যায় তাহলে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটি এখানে কার্যকর হয় না। কিভাবে? ধরো সাপোজ আমার ধরো 1000 স্কোয়ার ফিটের একটা বাসা আছে, এখন কোনো কারণে আমার হুট করে আয় বেড়ে গেল, আমি সেই বাসার পরিমাণটা বাড়াতে চাইবো, অর্থাৎ আমি বাসাটা একটু বড় করতে চাইবো। সেই ক্ষেত্রে আমার কি পাশের যে জমিটা আছে সেই জমির উপযোগ আমার বেড়ে যাবে। এরপরে যদি আমি আবার আরও আমার আয় বাড়ে তাহলে আমি আরও জমি কেনার প্রতি আমার আরও আগ্রহ বাড়বে, অর্থাৎ এই ক্ষেত্রেও ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটি কার্যকর হয় না। আজকে আমি তোমাদেরকে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির সংজ্ঞা, তারপর চিত্র অঙ্কন, চিত্রের বর্ণনা এবং এই বিধির ব্যতিক্রম সম্পর্কে আলোচনা করলাম। ইনশাআল্লাহ আমি আশা করছি তোমরা সবাই ভালোভাবে ক্লাস বুঝতে পারছো। তো আমি আগামী ক্লাসে একটি নতুন টপিকস নিয়ে তোমাদের সামনে চলে আসবো। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।